আমরা শোনাচ্ছিলাম বাংলাদেশের আইনমন্ত্রীর বক্তব্য। তিনি স্পষ্ট বলছেন যে কোনো এক শক্তি যদি থাকে সেক্ষেত্রে তথ্য প্রমাণ ছাড়া তিনি স্পষ্ট করবেন না। তবে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরে এবার সুপ্রিম কোর্টের যে বিচারপতি তিনি কি বলছেন, ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছেন পড়ুয়াদের জন্য। মুক্তিযোদ্ধাদের জন্য এতদিন সংরক্ষণ ছিল 30%, হাইকোর্টের সেই রায়কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরে কি বলা হচ্ছে যে 5% সংরক্ষণ থাকছে মুক্তিযোদ্ধাদের জন্য। অর্থাৎ ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, অর্থাৎ ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের এখন তো আর কোনো বাড়ি নেই। তাই শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছেন কে না, প্রধান বিচারপতি। বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি আন্দোলন ছেড়ে পড়ুয়াদেরকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছেন। কেননা শিক্ষার্থীদের নাম করে যে আন্দোলনটা শুরু হয়েছিল, তারপরে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, আর এবার সুপ্রিম কোর্টের যে রায় সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ মাত্র 5%। তাই তারপরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। বাংলাদেশের হাইকোর্টের দেওয়া রায় বাতিল করলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সরকারি চাকরি মেধার ভিত্তিতে হবে 93%, মুক্তিযোদ্ধা সংরক্ষণ 30% কমে হলো 5%, এক ধাক্কায় 25% কমলে সংরক্ষণ, 1% আসন সংরক্ষিত হলো জনগোষ্ঠীদের জন্য। অর্থাৎ বাংলাদেশের হাইকোর্টের যে রায়, সেই রায়টাকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায়, যেখানে জনজাতি এবং একই সঙ্গে অন্যান্য সংরক্ষণের বিষয়টি আরো স্পষ্ট করা হচ্ছে। একবার দেখাই, তাহলে আপনাদের গ্রাফিক্যালি যদি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আগে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ ছিল কত না 30%, বর্তমানে তা কমে হলো 5%। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায়, সেই ঐতিহাসিক রায়ের পর মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% সংরক্ষণ ছিল, সেটা এখন দাঁড়ালো 5%। এবং মেধার ভিত্তিতে যে সংরক্ষণ ছিল 44%। অর্থাৎ এতদিন বাংলাদেশে মেধার ভিত্তিতে সংরক্ষণ ছিল, অর্থাৎ মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার সুযোগ ছিল 44%। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর সেই শতাংশটা বেড়ে হলো 93%। এক কথায় ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। মেধার ভিত্তিতে এতদিন 44% ছিল, তা বেড়ে হলো 93%। আর এবার দেখুন জনজাতিদের ক্ষেত্রে এতদিন সংরক্ষণ ছিল 5%, তার জায়গায় সংরক্ষণ কত হয়েছে না 1%। আর এবার নারীদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য আগে 10% করে সংরক্ষণ ছিল, আর এবার থেকে সংরক্ষণ থাকছে না। অর্থাৎ মহিলাদের জন্য আগে যে 10% সংরক্ষণ ছিল, বর্তমানে তা থাকছে না সুপ্রিম নির্দেশের পর। আর জেলা ভিত্তিক সংরক্ষণটাও একইভাবে ছিল কত না 10%। সেই 10% সংরক্ষণও থাকছে না জেলার ভিত্তিতে। অর্থাৎ একের পর এক যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় ঐতিহাসিক। তাহলে বাংলাদেশে যে আন্দোলন, যেভাবে গোটা বাংলাদেশ চলছে, সেই আগুন তো এবার নিভে যাওয়ার কথা। যে ছবিগুলো লাগাতার দেখাচ্ছে রিপাবলিক বাংলা, বাংলাদেশের হাইকোর্টের যে রায়, সেই রায়টাকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সরকারি চাকরি মেধার ভিত্তিতে হবে 93%। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, তারপরে যে রায়, সেই রায়ের পর এবার তো পরিস্থিতি স্বাভাবিক হওয়া উচিত। কেননা যেভাবে সংরক্ষণের বিরোধিতা করে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ, সেই মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণের বিরোধিতা করা হয়েছিল, 30% সংরক্ষণের কথা জানানো হয়েছিল। আর সেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রথমে পথে নামা হয়েছিল, তারপরে সেই আন্দোলন, আর তারপরে সেই আন্দোলনকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র, তারপরে আগুন। গোটা বাংলাদেশটা জ্বলছে, অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে। আর এবার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর এক কথায় বলা যেতে পারে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই আশা করছেন প্রত্যেকে। কিন্তু যে বিষয়টি একবার আপনাদেরকে দেখাই, অর্থাৎ সংরক্ষণের ক্ষেত্রে যে সুপ্রিম রায়টা, কিভাবে না বিশেষভাবে সক্ষম এবং তৃতীয় লিঙ্গদের জন্য কত না 1%। অর্থাৎ আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে, যারা সংরক্ষণের আওতায় থাকছে তারা কত শতাংশ সংরক্ষণের আওতায় থাকছে। সংরক্ষণে তৃতীয় লিঙ্গের যে অন্তর্ভুক্তি, সেই অন্তর্ভুক্তিতে 1% করে থাকছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ যারা
যাদেরকে আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের জন্য থাকছে 1% করে সংরক্ষণ। অর্থাৎ সংরক্ষণে যে সুপ্রিম রায়, সেই সুপ্রিম রায়ের পর বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই আশা করা হচ্ছে। একই সঙ্গে সুপ্রিম রায়ের পর বাংলাদেশের আইনমন্ত্রী, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন শুনুন। আনিসুল হক সাহেব, আমি ময়ূক বলছি, রিপাবলিক বাংলা ইন্ডিয়ার সিনিয়র এডিটর, কলকাতার নিউজ চ্যানেলে। অ্যাকচুয়ালি স্যার, সুপ্রিম কোর্টের যে রায়টা, যুগান্তকারী রায়টা, সেটার বিষয়ে আপনার একটু প্রতিক্রিয়া চাইছিলাম। আমি তো বেলা 4টার সময় প্রেস কনফারেন্স দেখেছি, আমি তো আমার প্রতিক্রিয়া দেব। হ্যাঁ, ওটাতেই আমরা ভারতে এটা নিয়ে খুব বড় রায় এবং যেভাবে আপনারা এই পুরো ব্যাপারটাকে ট্যাকল করছেন, সেটা নিয়ে যদি একটু প্রথম প্রতিক্রিয়া দিতেন রিপাবলিক বাংলাকে। না, ব্যাপারটা হচ্ছে যে আমি এখন অর্ডারটা আমার অফিসে যাচ্ছি, আমি অর্ডারটা ওখানে পেয়েছি, আমি অর্ডারটা পড়বো। আমি অর্ডারটা পড়ে আমি যতক্ষণ পর্যন্ত না বুঝবো কি অর্ডার দিয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত মুখ খুলবো না। আমার অর্ডারটা পড়তে হবে, অর্ডারটা পড়ার পরে আমি এই অর্ডারটার ব্যাখ্যা বুঝে আমার প্রতিক্রিয়া দেব। আর আইনমন্ত্রী হিসেবে কি আপনি এই বিষয়টাকে একদম খুব কাছ থেকে দেখছেন এবং এটা নিয়ে কি যথেষ্ট গুরুত্ব সহকারে বিচার করবেন? অবশ্যই। তার কারণ হচ্ছে যে দেখেন, এই 2018 সালের পরিপত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোটা প্রথা বাতিল করেছিলেন এবং সেই কোটা প্রথা বাতিল ছিল এই হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রায়ের আগ পর্যন্ত। আজকে আপিল বিভাগের এই রায়ের পরিপ্রেক্ষিতে কোটা, যেই রায় হাইকোর্ট বিভাগ দিয়েছিল সেটা বাতিল হয়েছে এবং এখন কোটা নাই। কিন্তু তারপরেও আমি শুনেছি, সংবাদ মাধ্যমে জেনেছি যে আপিল বিভাগ কিছু তাদের নিজস্ব বক্তব্য দিয়েছেন। তাদের আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদের ক্ষমতা বলে, আমাকে সেটা দেখতে হবে, আমাকে সেটা বুঝতে হবে এবং তারপরেই আমি এটার ব্যাপারে সুস্পষ্ট মতামত দিতে পারব। আপনার কি মনে হয় যে নৈরাজ্যটা চালানো হচ্ছে এটা ছাত্র আন্দোলনের নামে, কোথাও গিয়ে বৈদেশিক শক্তির হাত থাকতে পারে, যারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে বাইরে থেকে? দেখেন, এটা আমি বাংলাদেশের আইনমন্ত্রী, আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো বক্তব্য দেওয়াটা আমার জন্য বোধহয় রেসপন্সিবল স্টেটমেন্ট হবে না। আমি যেহেতু সম্পূর্ণ তথ্যাদি আমার হাতে প্রমাণাদি নাই, সেহেতু আমি কাউকেই আমি বলবো না যে বৈদেশিক কোন শক্তি এটা করছে। আমি এটা এখন বলতে পারবো না। আমার কাছে যদি তথ্য প্রমাণাদি আছে তাহলে আমি বলবো। ধন্যবাদ।